প্রধানমন্ত্রী। মিঠামইনে শেখ হাসিনাকে বরণ করবেন আব্দুল হামিদ নিজেই। আমার বাড়ির উপরে তো যাবেই, স্বাভাবিকভাবে আমার বাড়িতে একটু না আসলে তো এটা আমারও কেমন হবে, আর ওনার জন্য এটা ঠিক হবে কি যে আমার বাড়িতে উনি আসবেন না। এই হিসাবে আমি খুবই খুশি যে উনি আমার বাড়িতে আসতেছেন। বঙ্গবন্ধুই তেমন আসছে, টুঙ্গিপাড়া গেলে উনি আমাকে রিসিভ করছে, অন্তত আমি আমার বাড়িতে তো রিসিভ করতে, এই জন্য আমি আসছি। 2 যুগ পর বঙ্গবন্ধু কন্যার সফর ঘিরে হাওরে উৎসবের আমেজ। আওয়ামী লীগ আয়োজিত জনসভায় লক্ষাধিক জনসমাগমের আশা। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। রমজানের আগে ছোলার দর পড়তি, বুকিং রেট কমার সুযোগে ভারত থেকে চলতি মাসে চট্টগ্রামে আমদানি 29,000 মেট্রিক টন। সরবরাহ বাড়ায় কমেছে দাম, ব্যবসায়ীদের উদ্বেগ। 120 টাকার আবেদনে মিলবে পুলিশ কনস্টেবলের চাকরি। নিয়োগ প্রক্রিয়া ঘিরে প্রতারকের থাবা। পদের নিশ্চয়তা দিয়ে প্রার্থীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। গ্রেফতার 2। রাষ্ট্রপতির বাড়িতে আজ আতিথ্য নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বরণ করতে গতকালই কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছে গেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। 2 যুগ পর বঙ্গবন্ধু কন্যার সফর ঘিরে হাওর জুড়ে উৎসবের প্রস্তুতি। মিঠামইনে নবনির্মিত সেনানিবাস উদ্বোধন করে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সালাউদ্দিন লিয়া ও বাবুল হোসেনের ছবিতে কিশোরগঞ্জ থেকে জানাচ্ছেন দেবাশিস রায়। 2 যুগ পর কিশোরগঞ্জের মিঠামইনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর তাই তাকে বরণ করতে একদিন আগেই হাজির হলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে বঙ্গভবন থেকে হেলিকপ্টারে আসেন তিনি। সোমবার বিকেল 3:30টার কিছু পরে সেনানিবাসের পাশে তৈরি করা অস্থায়ী হ্যালিপ্যাডে সপরিবারে নামেন আব্দুল হামিদ। কড়া নিরাপত্তা আর প্রোটোকল ভেঙে রাষ্ট্রপতি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে, জানান এই সফর নিয়ে তার আবেগের কথা। 98 সালে আমার বাড়িতে আবার তো কোনো রাস্তাই ছিল না, কারণ তখন ওখান থেকে হাসপাতাল থেকে রিক্সা একটা 2টা কিশোরগঞ্জে আনছিলাম। এই 2 রিক্সা ধাক্কায় তাও এই রিক্সাটা নেওয়া সম্ভব হয় না, কিছুটা আইটেও গেছে। আমার বাড়ির উপরে তো যাবেই, স্বাভাবিকভাবে আমার বাড়িতে একটু না আসলে তো এটা আমারও কেমন হবে, আর ওনার জন্য এটা ঠিক হবে কি যে আমার বাড়িতে উনি আসবেন না। এই হিসাবে আমি খুবই খুশি যে উনি আমার বাড়িতে আসতেছেন। বঙ্গবন্ধুই তেমন আসছে, যেহেতু উনি মিঠামইন আসতেছে এবং আমার বাড়িতে আসবেন, সুতরাং সারা জীবন যেখানে ওনার বাড়িতে গেলে, টুঙ্গিপাড়া গেলে উনি আমাকে রিসিভ করছে, অন্তত আমি আমার বাড়িতে তো রিসিভ করতে, এই জন্য আমি আসছি। আমার ছোট ভাই আছে আব্দুল হক নুরু আছে, আমার বোন আসিয়া আছে, আমার ছেলে তৌফিক এমপি তারা আছে। তারা কি ব্যবস্থা করছে, আমারে কি খাওয়াবো এটাও জানি না, আর মাননীয় প্রধানমন্ত্রী কি খাওয়াবো এটা আমি কই জানতাম না। আওয়ামী লীগ সরকারের 20 বছর দীর্ঘমেয়াদী হাওড় উন্নয়ন লক্ষ্যমাত্রায় মসৃণ সড়ক এখন নতুন সম্ভাবনা এই অঞ্চলের মানুষের। এখানে দিগন্ত জোড়া উৎপাদিত ফসলের চালান অনায়াসেই পৌঁছে যাচ্ছে দূর দূরান্তে, বদলে গেছে সার্বিক চিত্র। শুধু কি তাই, হাওড়বাসীর নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নের স্বার্থে মিঠামইনে নির্মিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের ধারায় হাওড়ে পদাতিক ব্যাটালিয়ন, রিভারাইন ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন, এসএসডি ও সিএমএইচ এই 4টি ইউনিট নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে নবনির্মিত এই সেনানিবাসটি, যার উন্নয়ন দর্শনে চিত্র বদলে গেছে এই অঞ্চলের। সরকার প্রধান শেখ হাসিনা এবার নিজের চোখে দেখবেন সেই উন্নয়ন চিত্র। স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভাতেও যোগ দেবেন বঙ্গবন্ধু কন্যা। এতে অন্তত লক্ষাধিক জনসমাগমের আশা স্থানীয়দের। সারা কিশোরগঞ্জ জেলার মানুষ ওনাকে শুধু এক নজর দেখার জন্য এখানে সমবেত হবে। বঙ্গবন্ধু কন্যার সফর ঘিরে হাওড়ে লেগেছে উৎসবের ছোঁয়া। পুরো এলাকা সেজেছে তোরণ আর ব্যানারে। কিছুটা রাজনীতি, কিছুটা আতিথেয়তা, আর বাকিটুকু প্রশাসনিক দায়বদ্ধতা নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের মিঠামইন সফর। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যৌথ উপস্থিতি এই সফরকে ভিন্ন মাত্রা যেমন দিয়েছে, তেমনি নিজ চোখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখবেন হাওরের নিজ হাতে করা উন্নয়নের চিত্র।
দেবাশিস রায়, সময় সংবাদ, মিঠামইন, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের মিঠামইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে উচ্ছ্বসিত এলাকাবাসী। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কিশোরগঞ্জের হাওরে যেন উৎসবের আমেজ বিরাজ করছে। বহুদিন পর, প্রায় 2 যুগ পর মাননীয় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের সফরে আসছেন, আর এই সফরকে ঘিরে পুরো হাওরের মানুষ আনন্দে যেন ঈদের উৎসবের মতোই তাদের মধ্যে আনন্দ বিরাজ করছে, এমনটি বলছেন হাওরের মানুষ। এখানে প্রায় 24 বছর পরে প্রধানমন্ত্রী আজকে এই যে মিঠামইন, হাওর উপজেলা মিঠামইনের যে ক্যান্টনমেন্ট, নবনির্মিত ক্যান্টনমেন্ট উদ্বোধন করবেন এবং এর পরপরই তিনি বিকেল বেলায় এইখানকার স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত একটি জনসভায় ভাষণ দেবেন। আর এই যে প্রধানমন্ত্রীর উৎসবকে কেন্দ্র করে ইটনা, মিঠামইন, অষ্টগ্রামই শুধু নয়, পুরো হাওর জুড়ে বইছে আনন্দের বন্যা। এখানকার মানুষ যেটি বলছেন, তারা দীর্ঘদিন মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেননি। তাদের যে প্রধানমন্ত্রী বদৌলতি এলাকার যে হাওরের বদলে যাওয়া হাওরের চিত্র প্রধানমন্ত্রী দেখতে আসছেন। এক সময় হাওর ছিল এমন অবহেলিত এলাকা, আর এই অবহেলিত এলাকা আজকে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আর এই আরেকটি বিষয় যদি আপনাকে বলি, যে আজকের যে একটি ব্যতিক্রমী ঘটনা, যে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে তাকে স্বাগত জানানোর জন্য রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রী দুপুরের আতিথ্য গ্রহণ করবেন, দুপুরের খাবার খাবেন এবং তার নিমন্ত্রণে কামালপুরের গ্রামের বাড়িতে উনি বেড়াতে যাবেন। আর এই তাকে বরণ করার জন্য রাষ্ট্রপতি গতকালই কিশোরগঞ্জ চলে এসেছেন এবং তাকে বরণ করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। রাষ্ট্রপতির পরিবারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, যে উনাকে গোপালগঞ্জ উনি বারবার গিয়েছেন, অতিথিয়তা গ্রহণ করেছেন, আর হাওড়ে প্রথমবারের মতো আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাকে বরণ করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। হাওড়ের তরতাজা মাছ দিয়ে তাকে আপ্যায়ন করবেন। তো এখানকার মানুষ অপেক্ষা করছেন মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং তাকে সাদরে বরণ করবেন। এই ছিল কিশোরগঞ্জের মিঠামইন থেকে আমার কাছে থাকা সব শেষ। আমরা সরাসরি ছিলাম কিশোরগঞ্জের মিঠামইনে। অন্য প্রসঙ্গ, প্রায় 6 মাস পর আবারও হাসপাতালে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর গতকাল সন্ধ্যা 7:30টার দিকে বাসায় ফেরেন তিনি। পরে তার ব্যক্তিগত চিকিৎসক জানান, বেগম জিয়া শারীরিকভাবে খুবই অসুস্থ। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, অসুস্থ বেগম জিয়াকে নিয়ে নাটক করছে ক্ষমতাসীন দল। আগুন সন্ত্রাসের ধোঁয়া তুলে আন্দোলন বন্ধ করা যাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বিকেল 4:15টার দিকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। পরীক্ষা নিরীক্ষা শেষে রাত 8টার দিকে ফিরোজায় ফেরেন বেগম জিয়া। এ সময় গুলশানের বাসা ও হাসপাতালের সামনে ভিড় করেন দলটির নেতাকর্মীরা। এর আগে 6 দফায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন বিএনপি নেত্রী। ম্যাডামের হার্টের যে ব্লক, ওই সময় বলা হয়েছিল 4টি ব্লক ছিল, 2টোর মাত্র পিসিআই অর্থাৎ প্রাইমারি করোনারি এনজিওপ্লাস্টি সেটা করা হয়েছিল, হ্যাঁ, অর্থাৎ স্টেন্টিং যেটাকে আপনারা বলেন। এখনও কিন্তু আপনার সেই ব্লক এটা আছে এবং সেটা ওনার করার প্রয়োজনীয়তা আছে। ওনার লিভারের একটা ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ আছে, যেটার জন্য দেশের যে প্রাপ্ত চিকিৎসা সুযোগ রয়েছে সেটি কিন্তু হচ্ছে, কিন্তু এটির চেয়েও আধুনিকতম যে চিকিৎসা দেশের বাইরে বিদ্যমান রয়েছে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে, সেই চিকিৎসা ওনার প্রয়োজন রয়েছে। সোমবার সকালে তাঁতি দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব জানান, বেগম জিয়া অত্যন্ত অসুস্থ। দলটির চেয়ারপারসনের রাজনীতি করা নিয়ে সরকার বিভ্রান্ত ছড়াচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, কারাগারে থাকুক আর যেখানেই থাকুক, সময় আসলে তিনি রাজনীতিতে ফিরবেন। তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, তিনি অত্যন্ত অসুস্থ। খালেদা জিয়া যখন রাজনীতি করার সময় আসবে উনি রাজনীতি করবেন। সে কারাগারেই থাকুক, জেলেই থাকুক আর যেখানেই থাকুক, তিনি অবশ্যই রাজনীতি করবেন। তার সিদ্ধান্ত তিনি নেবেন, দল নেবে। আপনারা আগ বাড়াই শুনবে, আরে এতই যদি চান খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিন। বিএনপির মহাসচিব বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে আইসিইউতে চলে গেছে ক্ষমতাসীন দল। সুষ্ঠু নির্বাচন দিলে আওয়ামী লীগ জামানত হারাবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বিএনপি আইসিইউতে যাবে না,
আপনারা ইতিমধ্যে আইসিইউতে চলে গেছেন, আপনারা তো দেউলিয়া হয়ে গেছেন পলিটিক্যালি। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় কেন? ভয় একটাই যে আপনারা জানেন যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আপনাদের জামানত থাকবে না, 30টা আসন আপনারা। আগুন সন্ত্রাসের ধোঁয়া তুলে এবারের আন্দোলন বন্ধ করা যাবে না বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব আফজাল হোসেন। সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ নয়, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলটি বেগম জিয়াকে রাজনীতি থেকে বাইরে রেখেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, আদালতের আদেশে বেগম খালেদা জিয়া রাজনীতি করলে আওয়ামী লীগের তাতে কোনো মাথা ব্যথা নেই। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এই কথা বলেন। ক্ষমতাসীন দলের নেতারা তারা আরও বলেন, বিএনপির ভিত্তিহীন আন্দোলন সফল হবে না। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অহেতুক কর্মসূচি পালন করছে দলটি। আওয়ামী লীগের চলমান কর্মসূচির মধ্য দিয়ে দলের নেতারা প্রতিদিনই জানান দিচ্ছেন, বিএনপি যে দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছে তা ভিত্তিহীন। তাদের কোনো আন্দোলনই সফল হবে না বলেও মন্তব্য করেন দলের শীর্ষ নেতারা। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে গণ আজাদী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন 14 দলের নেতারা। সভায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বলেন, নির্বাচনে অংশ না নিলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। নির্বাচন হতে দেবে না, এই ক্ষমতা আপনাদের আছে। নির্বাচন হতে দেবে না, হবে না। তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন, শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না। আর এই স্লোগানগুলো দেন, লজ্জা করেন এই স্লোগান দিতে। শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না, অতীতত এরকম স্লোগান ভোট দিচ্ছিলেন। আর শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচন হবে। হ্যাঁ, ওই তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকার তো হবে না। এদিকে ধানমন্ডি 32 নম্বরে মহিলা আওয়ামী লীগের 54তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির দলের গঠনতন্ত্রের 7 ধারা অনুযায়ী দণ্ডিত বেগম খালেদা জিয়াকে তারাই রাজনীতি থেকে বিতাড়িত করেছে। দণ্ডিত ব্যক্তি আপনারা বাদ দিয়ে দিয়েছেন, আপনারাই তো খালেদা জিয়াকে নিষিদ্ধ করেছেন, রাজনীতি থেকে বিতাড়িত করেছেন। খালেদা জিয়া রাজনীতি করলে আমাদের, আদালত যদি তাকে ইলেকশন করতে দেয় আমাদের। নেতিবাচক রাজনীতি ছেড়ে বিএনপিকে ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। রহমান এদের সৃষ্টি করেছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আইনি বাধ্যবাধকতার কারণে বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ঢাকায় ফেরত পাঠাতে রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারছে না কানাডা সরকার। এমনটা জানিয়েছেন দেশটির আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী হারজিত এস সাজ্জান। 5 দিনের সফরের প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। পরে যৌথ ব্রিফিংয়ে রোহিঙ্গা অর্থায়ন বাড়ানোর ঘোষণা দেন তিনি। 1975 সালে 15ই আগস্ট দেশের ইতিহাসে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় 6 খুনির ফাঁসির রায় কার্যকর হলেও এখনও অধরা আত্মস্বীকৃত 5 খুনি। তাদের মধ্যে কানাডায় পলাতক নূর চৌধুরী। কূটনীতিকভাবে এবং দেশটির সরকার প্রধানের কাছেও বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আসছে ঢাকা। সোমবার ঢাকা সফররত কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী হারজিত এস সাজ্জান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিলে আবারও উঠে আসে নূর চৌধুরীকে ফেরত দেওয়ার প্রসঙ্গ। গণমাধ্যমের মুখোমুখি হয়ে কানাডার মন্ত্রী জানান, আইনি প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হওয়ায় দেশটির সরকারের রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ নেই। Get involved with the judiciary, which is independent, but it is in the right hands. দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাংলাদেশ সফরের আমন্ত্রণ সম্পর্কে জানিয়ে হারজিত সাজ্জান বলেন, রোহিঙ্গা ইস্যুতে আর্থিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক চাপ তৈরিতে কাজ করবে কানাডা। Funding and support for the Rohingya refugees. Equally, we provide funding and support for Bangladesh as well. How do we bring greater focus on the Myanmar military regime and bring greater international pressure onto them so that the conditions in Myanmar can be created for a safe return? পররাষ্ট্রমন্ত্রী জানান, উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কমানো এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর জিএসপি সুবিধা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে দেশটি।
আমরা আমাদের ছাত্ররা যেতে গেলে অনেক সময় ভিসা পাইতে দেরি হয়, সেই ছাত্রদের ভিসার জন্য আমরা এই ইস্যুগুলো তুলে দিচ্ছি। 2029 সাল পর্যন্ত আমাদের জিএসপি প্লাস ফ্যাসিলিটিটা দেন, তারা মোটামুটি সেইটাতে একটা রাজি আছে। 5 দিনের রাষ্ট্রীয় সফর শেষে বৃহস্পতিবার ঢাকা ছাড়বেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। মৌলভীবাজারে 2টি ব্লকে গ্যাস পাওয়ার সম্ভাবনা। ত্রিমাত্রিক জরিপে 30% কাজ শেষ। 1069 বিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে আশা বিশেষজ্ঞদের। মাত্র 120 টাকা খরচ করলেই পাওয়া যাবে পুলিশ কনস্টেবলের চাকরি। এ বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে পুলিশ সদর দফতরের। কোনো ধরনের ঘুষ তদবির ছাড়াই চাকরিও পাচ্ছেন যোগ্য প্রার্থীরা, কিন্তু বসে নেই প্রতারকরা। এই পদে চাকরির নিশ্চয়তা দিয়ে অনেক প্রার্থীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তারা। এরকম একটি চক্রের 2 সদস্যকে গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশ বলছে, টাকা হাতিয়ে নিলেও কারো কপালেই জোটেনি চাকরি। বুলবুল রেজা রিপোর্ট। বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেনি রিক্রুট কনস্টেবল বা টিআরসি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। জেলাভিত্তিক শূন্য পদের বিপরীতে 64 জেলায় 5500 জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। 2021 সাল থেকে এই পদের নিয়োগ পরীক্ষার আধুনিকায়ন করা হয়েছে। নতুন নিয়মে 7 ধাপ অনুসরণ করে যোগ্য প্রার্থী বাছাই করা হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে শারীরিক সহনশীলতা পরীক্ষা। এই ধাপে মোট 3 দিন প্রার্থীর যোগ্যতা যাচাই করা হয়। এই ইভেন্টে উত্তীর্ণ হওয়ার পর আরও 5 ধাপ অতিক্রম করার পর পাওয়া যায় কনস্টেবলের চাকরি। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে পুলিশ সদর দফতরে রয়েছে কঠোর নির্দেশনা। 100 টাকার ব্যাংক ড্রাফট এবং 20 টাকার ফর্ম, অর্থাৎ মাত্র 120 টাকা খরচ হবে চাকরি পেতে। কিন্তু এখানেও প্রতারকদের হাতছানি। টাকার বিনিময়ে কনস্টেবল পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। 7 থেকে 12 লাখ টাকা হলেই নিশ্চিত চাকরি এমন আশ্বাস দিতেন প্রার্থীদের। কারো কাছ থেকে নগদ, কারো কাছ থেকে চেকে টাকা নিতেন তারা। নিজের বাইবের ব্যাপার তুমি একটু সুপারিশ করতা, তো এখন কত টাকা লাগবে? 7 লাখ, তো কিছু কম নিও। পুলিশ বলছে উত্তরাঞ্চলের অন্তত অর্ধশত প্রার্থীকে চাকরির নিশ্চয়তা দিয়েছিল চক্রটি, যদিও ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে আর্জেন্টাইনদের জয় জয়কার। সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনাকে 36 বছর পর বিশ্বকাপ জেতানো লিওনেল মেসি। এছাড়া সেরা কোচ লিওনেল স্কালোনি ও গোলরক্ষকের পুরস্কার জিতেছেন এমিলিয়ানো মার্তিনেজ। প্যারিসে জমকালো আয়োজনে জয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। ব্রাজিলের প্রয়াত কিংবদন্তি পেলেকে দেয়া সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী। এছাড়া বর্ষসেরা একাদশও ঘোষণা করা হয়েছে, যেখানে মেসি, এমবাপ্পে থাকলেও নেই নেইমার, রোনালদো। এক মুহূর্তের জন্য কি মেসি ফিরে গিয়েছিলেন লুসাইলে? ফ্ল্যাশব্যাকে হয়তো মনে করলেন বিশ্বকাপ জয়ের সেই ক্ষণ, যা তাকে দিয়েছে অমরত্ব, সেরার স্বীকৃতি। ফিফা দ্য বেস্ট বর্ষসেরা পুরস্কারের মঞ্চে শুধু মেসি না, বাজিমাত করেছে আর্জেন্টিনা। অবশ্য এমনটা হবে তা অনুমান করা গিয়েছিল আগেই। পুরুষদের 3 ক্যাটাগরির সবগুলোর সেরার খেতাব জিতেছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইনরা। ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে অতি মানবীয় পারফরমেন্সের সুবাদে এমিলিয়ানো মার্টিনেজ জিতেছিলেন গোল্ডেন গ্লাভস। আর্জেন্টাইনদের জন্য বিশেষ এই রাতে প্রথম পুরস্কার ওঠে তার হাতে। প্যারিসের জমকালো এই আয়োজনের শুরুটা হয় ব্রাজিলের প্রয়াত কিংবদন্তি পেলেকে সম্মাননা জানিয়ে। তাকে নিয়ে স্মৃতিচারণ করেন ফিফা সভাপতি। ব্রাজিলের হয়ে 2 বার বিশ্বকাপ জয়ী রোনালদো পেলের স্ত্রীর হাতে তুলে দেন বিশেষ সম্মাননা ট্রফি। পুরুষদের ফুটবলে সেরা কোচের তালিকায় ছিল 3 হেভিওয়েটের নাম। ক্লাব ফুটবলের 2 মহারথী কার্লো অ্যানচেলোত্তি ও পেপ গার্দিওলার সঙ্গে লিওনেল স্কালোনি। মাত্রই আর্জেন্টিনার সঙ্গে চুক্তি নবায়ন করা স্কালোনির হাতেই উঠেছে 2022-এর সেরা কোচের পুরস্কার। ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত এই অর্জনের পর কৃতজ্ঞতা জানাতে কার্পণ্য করেননি 44 বছর বয়সী এই কোচ। কাতার বিশ্বকাপ মাতিয়ে রেখেছিল আর্জেন্টিন সমর্থকরা। ফিফা ফ্যান অ্যাওয়ার্ডও গেছে আর্জেন্টিনার ঘরেই। আলবিসেলেস্তে সমর্থকদের প্রতিনিধি হিসেবে ট্রফি নেন 1974 থেকে সব বিশ্বকাপ মাঠে বসে দেখা সমর্থক কার্লোস তুলা পাসকুয়াল।
তবে সবাই অপেক্ষায় ছিল একটা পুরস্কারের, ফিফার বর্ষসেরা ফুটবলার। লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বী ছিলেন কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা। বিশ্বকাপ শিরোপা, গোল্ডেন বল জয়ের পর প্রত্যাশিতভাবেই মেসির হাতে উঠেছে মর্যাদাপূর্ণ এই ট্রফি। এছাড়া টানা দ্বিতীয়বারের মতো সেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন অ্যালেক্সিয়া পুতেলাস ও সেরা কোচ হয়েছেন সারিয়া ভিগম্যান। আর সেরা গোলের খেতাব পেয়েছেন অ্যাম্পিউটি ফুটবলে গোল করা পোল্যান্ডের মার্চিন ওলেক্সি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ঋণপত্র খোলার জটিলতা নিরসনের পাশাপাশি ভারত থেকে ব্যাপক হারে আমদানির কারণে দেশের ছোলার বাজারে ধস নেমেছে। বিশ্ববাজারে বুকিং রেট কমার সুযোগ নিয়ে ফেব্রুয়ারির প্রথম 15 দিনে চট্টগ্রাম বন্দর দিয়ে 200 কোটি টাকা মূল্যের 29,000 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে। এই অবস্থায় রমজান শুরুর ঠিক আগ মুহূর্তে এসে প্রতি কেজি ছোলার দাম কমেছে অন্তত 4 টাকা। সাখওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। বিদেশ থেকে কন্টেনার করে আমদানি করা ছোলা বস্তায় ভরা হচ্ছে প্রাইভেট আইসিডিতে। গত কয়েকদিন ধরে এই চিত্র প্রাইভেট আইসিডির পাশাপাশি বন্দরের বিভিন্ন ঘাটগুলোতেও। কারণ ঋণপত্র খোলার জটিলতা নিরসন হওয়ার পরপরই শুরু হয়ে গেছে ছোলা আমদানি। চট্টগ্রাম কাস্টম হাউজের সবশেষ তথ্য অনুযায়ী গত কয়েক মাস ছোলা আমদানিতে ধীরগতি চলল, ফেব্রুয়ারিতে তা অনেকটা কেটে গেছে। চলতি মাসের প্রথম 15 দিনেই আমদানি হয়েছে 28,923 মেট্রিক টন ছোলা। অবশ্য 2022 অর্থ বছরে 1,70,000 মেট্রিক টন ছোলা আমদানি হলো। চলতি অর্থ বছরের 8 মাসে আমদানি হয়েছে 69,000 মেট্রিক টন। গত বছরের রমজান মাসের আগে ছোলা যে পরিমাণ আমদানি হয়েছিল সেই তুলনায় এই বছরে 10% ছোলা অতিরিক্ত আমদানি হয়েছে। আমদানি করা ছোলা দ্রুত বাজারে চলে আসায় দামও কমতে শুরু করেছে। গত এক সপ্তাহে প্রকারভেদে প্রতি কেজি ছোলার দাম কমেছে অন্তত 4 টাকা। বর্তমানে ভারতীয় ছোলা 80 এবং অস্ট্রেলিয়ার ছোলা 79 টাকা দরে বিক্রি হচ্ছে। ইন্ডিয়া থেকে মাল আসতে এবং অস্ট্রেলিয়া থেকে মাল আসতেছে, সরবরাহ বেশি হওয়ার কারণে মালের দাম কমে যাচ্ছে। চাহিদা কমায় বিশ্ববাজারে প্রতি মেট্রিক টন ছোলার বুকিং রেট 40 থেকে 50 মার্কিন ডলার কমেছে। শুধু চট্টগ্রাম বন্দর নয়, বিভিন্ন স্থলবন্দর দিয়েও ভারত থেকে ছোলা আসছে বাংলাদেশে। একসময় বাংলাদেশ শুধু অস্ট্রেলিয়া থেকেই ছোলা আমদানি করত। এখন যেহেতু ডলার সংকটের কারণে অস্ট্রেলিয়ার ছোলা আমদানির জন্য ঋণপত্র খোলা যাচ্ছে না, তার সুযোগ নিয়েছে প্রতিবেশী দেশ ভারত। মূলত ভারতেই অস্ট্রেলিয়া থেকে ছোলা আমদানি করে সে ছোলা মোড়কজাত করে পাঠাচ্ছে বাংলাদেশে। প্রতিদিন ইন্ডিয়া থেকে আমাদের মাল ঢুকতেছে এগুলা, যার কারণে আমাদের কস্টিংটা একটু কমে গেছে। বছরে বাংলাদেশে 1,20,000 মেট্রিক টন ছোলার চাহিদা রয়েছে। এর মধ্যে শুধুমাত্র রমজান মাসে ইফতারের জন্য 80,000 মেট্রিক টন ছোলার প্রয়োজন হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রাতিষ্ঠানিক নীতিতেই রয়েছে সব বন্দরে থাকতে হবে রাসায়নিক ল্যাব, কিন্তু হাইকোর্টের নির্দেশের 1 দশক পার হলেও সব বন্দরে রাসায়নিক ল্যাব স্থাপন করেনি এনবিআর। এতে অনিরাপদ ফলমূল আমদানি হলেও নির্বিকার কর্তৃপক্ষ। এনবিআর এই বিষয়ে মন্তব্য না করলেও সংস্থাটির সাবেক চেয়ারম্যান বলছেন, ল্যাব অবকাঠামো না থাকায় কমছে না দুর্নীতি, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এক্ষেত্রে সদিচ্ছার অভাব রয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। প্রতি বছর দেশে বিভিন্ন ফল আমদানির পরিমাণ প্রায় 3 লাখ মেট্রিক টন। বন্দরে বন্দরে নানা জটিলতায় পচন রোধে অনেক ফলেই ব্যবহার করা হয় ক্ষতিকর কেমিক্যাল। এমন অবস্থায় 2010 সালে এক রিটের পরিপ্রেক্ষিতে 2012 সালে আমদানি করা ফলে রাসায়নিক পরীক্ষায় জাতীয় রাজস্ব বোর্ডকে সব বন্দরে কেমিক্যাল ল্যাব স্থাপনের নির্দেশ দেন হাইকোর্ট। কিন্তু 1 দশক পেরিয়ে গেলেও সব বন্দরে ল্যাব স্থাপনে নেই কোনো উদ্যোগ। অর্থনীতিবিদরা বলছেন, এনবিআর এর নীতিতে থাকার পাশাপাশি রাষ্ট্রের সর্বোচ্চ স্থানের নির্দেশনাও মানছে না রাজস্ব বোর্ড। জবাবদিহিতার অভাব রয়েছে দায়িত্ব পালনেও। এটা হলে দুর্নীতি কমবে, তো অনিয়ম কমবে, এটা সে চায় না। তারা যদি চাইতো তাহলে তাদের জন্য কি প্রবলেম? এত বড় সংস্থা সে পারে না, তাহলে এনবিআর রাখার দরকার নেই। তো কোর্ট কেন তারা যায় বলতে হবে? দ্যাট মিনস আপনি এইটা তো তার অ্যাডমিনিস্ট্রেটিভ, তার মন্ত্রণালয় ইজ এনাফ। এ বিষয়ে এনবিআর কার্যালয়ে গেলেও কথা বলতে রাজি হননি কোনো কর্মকর্তা। তবে সংস্থাটির সাবেক চেয়ারম্যান জানান, ল্যাব স্থাপনে তৎপর না হয় মারাত্মক ক্ষতি হচ্ছে মাটি ও জনস্বাস্থ্যের। ল্যাব করার ব্যাপারে চেষ্টা অনেক দিন ধরেই আছে, কাগজপত্রে আছে,
কিন্তু আসলে সেটা করা হচ্ছে না। ল্যাবের পরীক্ষার কারণে হয়তো অনেক অ্যাডিটিভ খাদ্যপণ্য ফলমূল চলে আসতেছে, এতে তো জনস্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। জনস্বাস্থ্যের ক্ষতি হলে যে টাকা খরচ হবে স্বাস্থ্য দপ্তরে ওই বাজেট দিয়ে তো ওইটারে ঠিক করা যাবে না, এখানে জিনিসটাকে ওইভাবে কোরিলেট করতে হবে। আমদানি সংশ্লিষ্ট 14টি বন্দরের মধ্যে ছোট ও বড় পরিসরে ল্যাব রয়েছে কমলাপুর আইসিডি, চট্টগ্রাম, বেনাপোল ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজারের বাদচিয়া ও হারারগঞ্জ এ দুটি ব্লক থেকে একাধিক কূপ খননের মাধ্যমে গ্যাস এবং কন্ডেনসেট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে তেল গ্যাস অনুসন্ধানকারী চায়না ন্যাশনাল কোম্পানি বিজেপি ত্রিমাত্রিক জরিপের 30% কাজ শেষ করেছে। বিশেষজ্ঞদের আশা, খনন শেষে দুটি ব্লকে অন্তত 1069 বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুফ আহমদের ছবিতে রিপোর্ট। পেট্রোবাংলার সহযোগিতায় মৌলভীবাজারের কমলগঞ্জ, কুলাউড়া, বড়লেখা ও জুড়ি এ 4 উপজেলার বাদচিয়া 13 নম্বর ও হারারগঞ্জ 14 নম্বর ব্লকের 500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। চায়না তেল গ্যাস অনুসন্ধান কোম্পানি বিজেপি গেল বছরের 30 অক্টোবর থেকে ত্রিমাত্রিক জরিপ কাজ শুরু করে। ইতোমধ্যে 13 ও 14 নম্বর ব্লকের 30% কাজ সম্পন্ন হয়েছে। চায়না তেল গ্যাস অনুসন্ধানকারী কোম্পানি জানায়, বাদচিয়া 13 নম্বর ব্লকের কমলগঞ্জ উপজেলার 5 ইউনিয়ন ও কুলাউড়া উপজেলার 2টি ইউনিয়ন মিলে 7 ইউনিয়নের 120 বর্গ কিলোমিটার এলাকায় সার্ভে, ড্রিলিং ও তেল গ্যাস মজুদ বিষয়ে রেকর্ডিং কাজ সম্পন্ন হয়েছে। একই প্রক্রিয়াতে 3টি ধাপে কাজ সম্পন্ন হয়েছে হারারগঞ্জ 14 নম্বর ব্লকের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার 14টি ইউনিয়নের 380 বর্গ কিলোমিটার এলাকায়। সার্ভে করার পরে ড্রিলিং আসবে, ওখানে এক্সপ্লোসিভ দেওয়া হবে, রেকর্ডিং আসে, এটা শুট নেব এবং এই শুটের সাথে থেকে ডাটা কালেক্ট করব। আমরা এই ডাটার মধ্যে দিয়ে আমরা খনিজ সম্পদ অনুসন্ধানের কাজ সম্পন্ন করে থাকি। সিলেট গ্যাস ফিল্ড বলছে 13 ও 14 নম্বর এই দুটি ব্লকে ত্রিমাত্রিক জরিপের আগে দুটি বিদেশি তেল গ্যাস অনুসন্ধানকারী কোম্পানি ও বাপেক্স পৃথকভাবে জরিপ কাজ চালায়। এতে সে সময় এই দুটি ব্লকে গ্যাস পাওয়ার সম্ভাবনার তথ্য পাওয়া যায়। এবার ত্রিমাত্রিক জরিপ গ্যাসের সম্ভাব্যতা শতভাগ বলছে সিলেট গ্যাস ফিল্ড ও বিদেশি তেল গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা। Provide technical product service of exploration and development in oil and gas industry. 2D থেকেই বিবেচিত হয়েছিল, আমরা 3D করে আরও এটা নিশ্চিত করতে যাচ্ছি। আমরা উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস এবং কন্ডেন্সেট পাওয়ার সম্ভাবনা অনেক উজ্জ্বল। সিলেট গ্যাস ফিল্ডের দেয়া তথ্য মতে মৌলভীবাজারের বাদচিয়া ও হারারগঞ্জের দুটি ব্লকে কম করে হলেও 1069 বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাব্যতা রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। সুনামগঞ্জে কয়লা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন কয়েক হাজার মানুষ। জাদুকাটা নদী থেকে তাদের সংগৃহীত বাংলা কয়লা জেলার বাইরেও বিক্রি হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও সম্প্রসারণ করা সম্ভব বলে মনে করছে জাদুকাটা বাংলা কয়লা সমিতি। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবাদুল হক রুজেলের তোলা ছবিতে রিপোর্ট। দূর থেকে দেখলে মনে হবে জাদুকাটা নদীতে মাছ ধরছেন জেলেরা। আসলে পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা কয়লা সংগ্রহে ব্যস্ত তারা। স্থানীয়রা জানান, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নৌকা, জাল, চালুন, বেলচা, রশি নিয়ে কয়লা সংগ্রহের ধুম পড়ে তাহিরপুরে। প্রথমে কোমর পানি থেকে কয়লা সংগ্রহ করে ছাঁকনি দিয়ে ময়লা পরিষ্কার করা হয়। এরপর সংগৃহীত কয়লা প্লাস্টিকের বস্তায় ভরে নদীর পাড়ে জড়ো করা হয় বিক্রির জন্য। এসব বাংলা কয়লা যায় কুমিল্লা, ঢাকা, খুলনা, সিলেট সহ দেশের বিভিন্ন জেলায়। এক বস্তা কয়লা বিক্রি হয় মাত্র 300 থেকে 400 টাকায়। মেশিনে পাইপ তোলে দেওয়ার পরে তোলে থেকে কয়লা উড়ার পরে জালি দিয়ে তুলিয়া জাহিদা চালিয়া পরে নৌকার মাঝে তুই আদমান কুরাতমান বালু কুদ্দা বাদে কয়লা বাকুরি বেচা মানে 200-300 টাকা 400-500 টাকা রুজি করতে পারে আর কি। কয়লার চাহিদা বুঝে যদি মোটা হয় তাহলে কিছু বেশি হয়, আর যদি চিকন হয় তাহলে সস্তা হয়। কয়লা কিনা ভৈরব নিয়ে বেশি হয়, বা বিভিন্ন গাড়ি দিয়ে বাটা গাড়ি নিয়ে এই বিক্রি হয়। বাইরের পার্টিগুলো আমরা জায়গা থেকে নিজের থেকে কিনে নিয়ে যাই। জাদুকাটা বাংলা কয়লা সমিতি জানায়, প্রতিদিন 5 থেকে 10 মেট্রিক টন কয়লা সংগ্রহ করা হয়। 1000 টন, 500 টন, 700 টন এভাবে সবাই বিক্রি করছে। ডেইলি মনে করেন 4 টন, 5 টন, 2 টন এভাবেই করতেছে। বছরের 6 থেকে 8 মাস জাদুকাটা নদীতে ভেসে আসা কয়লা কুড়িয়ে সংসার চলে 10,000 শ্রমিকের। সময় সংবাদ, সুনামগঞ্জ। রংপুর মেডিকেলের রোগ নির্ণয় ও চিকিৎসা সরঞ্জাম হিসেবে 5 শতাধিক মেশিনের মধ্যে বিকল 400।
ওষুধ সরবরাহ, হাসপাতাল ব্যবস্থাপনা নিয়েও অভিযোগের শেষ নেই। যে কোনো সেবার জন্য রোগীদের কাছ থেকে টাকা আদায়ে ওয়ার্ড বয় ও দালালদের দৌরাত্ম্য মাত্রা ছাড়িয়েছে। বছরের পর বছর ধরে চলে অনিয়ম, বন্ধে নেই কোনো পদক্ষেপ। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। খাদ্য, ওষুধ, যন্ত্রপাতি ও চিকিৎসা সামগ্রী সরবরাহ, জনবল নিয়োগ, ক্যাম্পাসে অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড, দোকানপাটে চাঁদাবাজির নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারের ঘটনা নিয়ে গত 10 বছরে 3টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বস্তা বস্তা চোরাই ওষুধসহ সিন্ডিকেটের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতারের পর পুলিশি অনুসন্ধানে এর সঙ্গে উচ্চ পদস্থদের জড়িত থাকার বিষয়টি বেরিয়ে আসে। হাসপাতালের স্টোর থেকে 3টি ট্রাকে খালি অক্সিজেন সিলিন্ডার চুরির সময় ধরা পড়ে। কেমন কি ভাড়া হবে? উনি বলতে যে ভাড়া হবে এটা আপনার আপ ডাউন 40,000। এখানে গাড়ি লোড হবে, সিলিন্ডার লোড হবে, ঢাকা যাবে, আবার ঢাকা থেকে আসবে, আপ ডাউন ভাড়া করে আমাদেরকে নিয়ে এসছে এখানে। আমরা এই চক্রের অনেকের নাম পেয়েছি, বড় বড় লোকের নাম পেয়েছি। আমরা অচিরেই তাদেরকে গ্রেপ্তার করব এবং এই ধরনের অভিযান আমাদের এখন থেকে অব্যাহত থাকবে। বকশিশ বাণিজ্য, নির্ধারিত ফির চেয়ে বেশি আদায় সহ বিভিন্ন ছুতায় চাঁদাবাজি, মারপিট, নির্যাতনের অভিযোগ নিত্যদিনের। এ থেকে বাদ পড়েননি হাসপাতালের চিকিৎসকও। রংপুর মেডিকেল কলেজে পোস্টেড সরকারি কর্মকর্তা হিসেবে যদি আমি এই দুর্ভোগের শিকার হই, তাহলে যারা দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ আসতেছে তাদের ভোগান্তিটা কি পরিমাণে হচ্ছে সেটা সহজেই অনুমেয়। যেটা ওষুধ নাই এটা বাইরে কিনে আনতে হবে। নাই বিদায় লিখে দিছে, আবার নিজ থেকে নিয়ে এলাম বাইরে থেকে দেয়া। উন্নত মানের প্রায় সব ধরনের মেশিনপত্র থাকলেও বেশিরভাগই অচল। রোগ নির্ণয়ের জন্য দালালদের মাধ্যমে অসহায় রোগীদের আছে বাইরের প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিগুলোতে যেতে বাধ্য করার অভিযোগ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক গত 16 ফেব্রুয়ারি রংপুর মেডিকেলে এসে ক্ষোভ প্রকাশ করেন। এখানে 550 মেশিন ও অপারেটরস থাকলেও এর মধ্যে 400ই বিকল করে রাখা হয়েছে বলে জানান তিনি। বড় মেশিন যতগুলো আছে সবগুলো অচল। এই যে এখানে লেখাই আছে, এখানে সিটি স্ক্যান, এমআরআই যা কিছু বলেন, এত আর ডিটেলে যাচ্ছি না, অচল। তাহলে পরে আপনি কিভাবে সেবা দিবেন? 1000 শয্যার হলেও হাসপাতালটিতে দ্বিগুণ রোগীর চাপ। 500 শয্যার লোকবল দিয়ে চলছে এর কার্যক্রম। আউটসোর্সিং এর মাধ্যমে 141 জনবল নিয়োগের প্রক্রিয়ায় কর্মচারীদের প্রভাব বিস্তারের কারণে একের পর এক পরিচালক বদলি হলেও শেষ হচ্ছে না নিয়োগ প্রক্রিয়া। কর্মচারীদের আন্দোলনের মুখে 23 জানুয়ারি ডাক্তার শরীফুল ইসলামকে সরিয়ে ডাক্তার মোহাম্মদ ইউনুসকে পরিচালক করা হলেও তিনিও অফিস করছেন না, যদিও টেলিফোনে তিনি ঢাকায় একটি ট্রেনিংয়ে আছেন বলে জানান। অল্প কয়েকদিনে আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি, আর বাকি তো আল্লাহ ভরসা। আশা করতেছি সংকটগুলো একে একে সবই দূর হবে। একসময় হাসপাতালের একক নিয়ন্ত্রণ ছিল স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জিরুল ইসলাম মিঠু ও তার লোকজনের হাতে। গত 3-4 বছরে মিঠুর নিয়ন্ত্রণ খর্ব হলেও এখনো মূলত তার ব্যবসায়িক পার্টনারদের হাতেই রয়েছে সব নিয়ন্ত্রণ। অবশেষে ব্রিটেনের অন্তর্গত নর্দার্ন আয়ারল্যান্ডের জন্য ব্রেক্সিট পরবর্তী একটি বাণিজ্যিক চুক্তির বিষয়ে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য। লন্ডনে ইইউ প্রধান উর্জুলা ফন ডার লায়েন এর সঙ্গে বৈঠক শেষে চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নতুন চুক্তি অনুযায়ী 2 আয়ারল্যান্ডের মধ্যে কোনো ধরনের সীমানা প্রাচীর না রাখার বিষয়ে একমত হন 2 নেতা। সেই সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও সহজ করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথাও জানান তারা। অবশেষে সমঝোতা গেরো খুলল 2 আয়ারল্যান্ডের ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যিক সম্পর্ক নিয়ে চলা দীর্ঘ অচলাবস্থার। ব্রিটেনের অন্তর্গত নর্দার্ন আয়ারল্যান্ডের জন্য একটি বাণিজ্যিক চুক্তির লক্ষ্যে সোমবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠকে বসেন ইইউ প্রধান উর্জুলা ফন ডার লাইয়েন। পরে দীর্ঘ আলোচনা শেষে চুক্তির বিষয়ে ঐতিহাসিক সমঝোতার কথা জানান 2 নেতা। যৌথ সংবাদ সম্মেলনে ঋষি সুনাক জানান 2 আয়ারল্যান্ডের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সহজ করতে কোনো ধরনের সীমানা প্রাচীর বা সীমান্ত ব্যবস্থা না রাখার বিষয়ে একমত হয়েছেন তারা। সেই সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো সহজ করতে এবং একক বাজার নীতি বাস্তবায়নেও নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। I'm pleased to report that we have now made a decisive breakthrough. Together, we have changed the original protocol and are today announcing the new Windsor Framework. This new framework will allow us to begin a new chapter. It provides for long-lasting solutions that both of us are confident will work for all people and businesses in Northern Ireland. চুক্তি নিয়ে ইইউর সঙ্গে সমঝোতার পরপরই ব্রিটিশ পার্লামেন্টে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। চুক্তির বিষয়টি চূড়ান্ত হলেই এ বিষয়ে পার্লামেন্টে ভোটাভুটি হবে বলেও জানান তিনি। একই সঙ্গে চুক্তির অনুমোদনে পার্লামেন্ট সদস্যদের সমর্থনও কামনা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
বিশ্লেষকরা বলছেন চুক্তির বিষয়ে ইইউ ব্রিটেন সমঝোতা হলেও আদতে এটি নর্দার্ন আয়ারল্যান্ডের বাণিজ্যিক অচলাবস্থা কাটাতে পারবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। পার্লামেন্টে ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির কোণঠাসা অবস্থান এবং ক্ষমতা বন্টনের রাজনৈতিক প্রক্রিয়ায় নর্দার্ন আয়ারল্যান্ডের ব্রিটেনপন্থী ডিইউপি পার্টির সমর্থন না থাকা এক্ষেত্রে বড় বাধা বলেও মনে করেন অনেকে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। তুরস্কে নতুন করে আরও এক দফা ভূমিকম্পে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে দক্ষিণ পূর্বাঞ্চলে। নতুন করে আঘাত হানা 5.6 মাত্রার ওই ভূমিকম্পে মালাতিয়া প্রদেশে 30টি ভবন ধসে পড়েছে। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে জীবিত উদ্ধার করা হয়েছে 32 জনকে। গেল 6 ফেব্রুয়ারির পর ভূমিকম্প যেন নিত্যদিনের সঙ্গী তুরস্কবাসীর। স্মরণকালের ভয়াবহ ওই ভূমিকম্পের পর এ পর্যন্ত দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে 5 থেকে 6 মাত্রার আফটারশক আঘাত এনেছে অন্তত 50 বার, আর এর চেয়ে কম মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে প্রায় 10,000। একের পর এক ভূমিকম্পের আঘাতে আতঙ্ক আর আর্তনাদে নগরীতে পরিণত হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলীয় এক একটি শহর। এর মধ্যে সোমবার আরও এক দফা ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশ। 5.8 মাত্রার ওই ভূমিকম্পের পরপরই ধসে পড়ে অন্তত 30টি ভবন। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বহু বাসিন্দা, হতাহত হন অনেকে। ভূমিকম্পের পরপরই গোটা মালাতিয়ায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। ভূমিকম্প বিধ্বস্ত অন্যান্য এলাকা থেকেও উদ্ধারকর্মীরা এসে অভিযান পরিচালনা করছেন এখানে। সোমবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মালাতিয়ার ইয়েসিলিউর্থ শহরে, ভূমি থেকে প্রায় 6.25 কিলোমিটার গভীরে। এতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই শহরটিতেই, যদিও উদ্ধারকর্মীরা এরই মধ্যে ধ্বংসস্তূপের ভেতর থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গেল 6 ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পের পর বিধ্বস্ত এলাকায় উদ্ধার কাজে ধীরগতির কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সোমবার আদিয়ামানে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। একই সঙ্গে উদ্ধার কাজে ধীরগতির জন্য প্রতিকূল আবহাওয়া ও পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকাকে দায়ী করে বিষয়টি অনুধাবনে আদিয়ামানবাসীর প্রতি আহ্বান জানান এরদোয়ান। স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এরই মধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 50,000। এর মধ্যে কেবল তুরস্কেই মারা গেছেন অন্তত 45,000, ঘরবাড়ি হারিয়েছেন প্রায় 15 লাখ। অন্যয় কর্মকার, সময় সংবাদ। খেলার খবর। দুদিনের বিরতিতে ভিন্ন সুর বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের কণ্ঠে। সাকিব তামিমের দ্বন্দ্বের খবর এই দুই ক্রিকেটারের কাছ থেকে নয়, জেনেছেন গণমাধ্যমে। তবে দলে গ্রুপিংয়ের কথা অস্বীকার করেননি পাপন। ইংল্যান্ড সিরিজ শেষ হলেই বিস্তারিত জানাবেন সে ব্যাপারে। দলের সঙ্গে এক বৈঠক শেষে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবি বস। তার এক সাক্ষাৎকারে উত্তাল দেশের ক্রিকেট। ইংল্যান্ড সিরিজ নয়, চুলচেরা বিশ্লেষণ চলছে সাকিব তামিমের সম্পর্ক নিয়ে। ড্রেসিং রুমের এই যখন অবস্থা, তখন টিম হোটেলে সশরীরে উপস্থিত খোদ বিসিবি কর্তা। ঘণ্টাখানেকের বৈঠকে তামিম ছাড়াও ছিলেন কোচিং স্টাফের সদস্য। অনুপস্থিত কেবল সাকিব আল হাসান। সুটকেস গোছানোর কথা বলে টাইগার অলরাউন্ডার যোগ দিয়েছেন এক বিজ্ঞাপনী প্রচারণায়। সাকিব আমাকে ফোন করেছিল, অনেকেই এয়ারপোর্ট থেকে এসে সোজা প্র্যাকটিসে চলে গিয়েছিল। ওর কয়েকটা কাজ আছে, সুটকেস গোছানোর থেকে শুরু করে আরও একটা কি কাজ আছে। বললো যে আমার একটা কাজ আছে, আমি কি কালকে আপনার সাথে দেখা করতে পারি? আপনি আসলে আমি কালকে দেখা করতে চাই। আমার তো প্ল্যান ছিল না, তবে আসবো দেখতে, সেই আর কি। সো এটা আমাকে বলেই নিয়েছে। যে বক্তব্যে ওলটপালট দেশের ক্রিকেট, সেই বক্তব্যের সত্যতা জানেন না খোদ বিসিবি প্রধান নিজেই। জানালেন সবকিছুই জেনেছেন গণমাধ্যমের বরাতে, তবে দলের স্বার্থেই এমন সময়ে সামনে এনেছেন সবকিছু। এই যে কথাটা যে তামিম আর সাকিবের মধ্যে সমস্যা, এই সব কিছু কিন্তু আমার বাইরের থেকে শোনা, সবচেয়ে বেশি মিডিয়ার থেকে। সবচেয়ে বেশি কিন্তু এই কথাটা শুনি আমি মিডিয়ার থেকে। সবাই আমাকে মিডিয়ার লোকরাই বেশি বলে। যদিও দলে গ্রুপিং এর ব্যাপারে অস্বীকার করেননি পাপন। সাকিব তামিমের কারণে ড্রেসিং রুমে কঠিন সময় যাচ্ছে তরুণদের। গ্রুপিংটা বলতে কি, টিমে তো আরো প্লেয়াররা আছে, ওরা কারোর সাথে কথা বলতে একটু ভয় পায়, মানে দ্বিধাবোধ করে যে আচ্ছা আমি এখন যদি সাকিব ভাইয়ের সাথে কথা বলতে যাই, আবার না ভাব আমি ওনার দলে, ওরা তো কোনো দলে না। আবার তামিমের সাথে কথা বলতে গেলে আবার ভাবে কেউ মাইন্ড করে। এইটার উত্তর আমি এখন দেবো না, যেহেতু এখন একটা সিরিজ সামনে। সব দ্বন্দ্ব ছাপিয়ে সামনের দিনগুলোতে ভালো করবে দেশের ক্রিকেট। কেবল ওয়ানডে নয়, উন্নতি আসবে টি-20তেও। এদিন গণমাধ্যমে এমন প্রত্যাশাও জানিয়েছেন নাজমুল হাসান পাপন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে হাওরে সাজ সাজ রব। 2 যুগ পর যাচ্ছেন কিশোরগঞ্জ, যোগ দেবেন আওয়ামী লীগের জনসভায়, লক্ষাধিক জনসমাগমের আশা। এবং রমজানের আগেই ছোলার দর পড়তি, বুকিং রেট কমার সুযোগে ভারত থেকে চলতি মাসে চট্টগ্রামে আমদানি 29,000 মেট্রিক টন। সরবরাহ বাড়ায় কমেছে দাম, ব্যবসায়ীদের উদ্বেগ। এ ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।